ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিককে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সংক্ষিপ্ত একটা ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য। তো আজকে আমরা এই ডিবি পুলিশ পরিচয়ে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের 7 জন যে ডাকাত গতকালকে আমরা ধরেছি গোলাপশাহ মাজারের পাশে থেকে, তো এইটা নিয়ে আমরা একটা ব্রিফিং করব। এই ব্রিফিংয়ে আপনারা জানেন এখানে উপস্থিত আছেন যে এসি মিডিয়া তারিক লতিফ, আমার বাম পাশে আছেন ওসি শাহবাগ। এটা মূলত শাহবাগ থানা পুলিশ কর্তৃক এই 7 জন ডাকাত সদস্য, সক্রিয় ডাকাত সদস্য, তারা দুর্ধর্ষ বলা যায়, তাদেরকে ধরা হয়েছে গতকালকে রাত্রে আনুমানিক 9টার দিকে। তো এই ডাকাত চক্র তারা আসলে আমরা বেশ কিছুদিন যাবতে দেখবেন যে গত 4-5 মাসে ধানমন্ডি, হাজারীবাগ, রমনা, শাহবাগ, কলাবাগান এই এলাকায় বেশ কিছু ডাকাত চক্র আমরা ধরেছি। তো বেশ কিছু ডাকাত চক্র ধরার পরে ওই সূত্র ধরেই বেশ আরও কিছু যারা সক্রিয় ছিল বিভিন্নভাবে তাদেরকে আমাদের বিভিন্নভাবে আমরা সার্ভেলেন্সে রেখেছিলাম, তদারকিতে রেখেছিলাম যে তারা এরা সক্রিয় অবস্থায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এরা কাজ করে বেড়ায়। বিশেষ করে তাঁতিবাজার কেন্দ্রিক এর আগে আপনারা দেখেছিলেন যে একটা ডাকাত চক্র আমরা 8 জনকে ধরেছিলাম একসাথে। তাঁতিবাজারের যে স্বর্ণ ব্যবসাকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসায়ীরা স্বর্ণ কিনতে আসতো তাদের তথ্যগুলো তারা নিত বা এই সোর্সিং তাদের ছিল। আর একটা বড় ছিল যে এই এলাকায় বিশেষ করে মতিঝিল, পল্টন এই এলাকায় অনেক বড় বড় ব্যাংক আছে। এই ব্যাংকগুলো তো ব্যাংকে যে বড় বড় লেনদেন হতো, এই লেনদেন হলে তারা কিন্তু তাদের সোর্স পেইড সোর্স ছিল, এই পেইড সোর্সের মাধ্যমে তারা কিন্তু জেনে যায়। তো এই ঘটনার প্রেক্ষিতে তারা অনেকগুলো ঘটনা ঘটায় এবং আমরা বেশ কিছু আমরা প্রায় গত 4-5 মাসে প্রায় 70-এর উপরে সক্রিয় ডাকাত সদস্য যারা রেগুলার কাজ করতো তাদেরকে কিন্তু ধরেছি। তো ওইটারই লিঙ্ক আপ হিসেবে আমরা মোটামুটি এটা দেখলাম যে এই যে গতকালকে আমরা যেটাতে ধরলাম 9 জনকে, 7 জনকে, এই 7 জনও কিন্তু ডাকাতি করার জন্য তারা এটা মোটামুটি ঘুরতেছে এবং গত কয়েকদিন বেশ কয়েকটা করছেও, সেটা আমাদের নলেজে আছে এবং আমরা কিন্তু ওইসব ডাকাতিতে এখন যে মামলাগুলো হয়েছে মামলাতে এদেরকে সোনার দেখাবো। তো এরা যে এই যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, বিশেষ করে এদের হচ্ছে একজন আছে মোহাম্মদ দ্বীন ইসলাম ওরফে কাউসার আহমেদ, এর নামে মামলায় ডাকাতির মামলায় আছে প্রায় 10 থেকে 12টা শুধুমাত্র ডাকাতি মামলা। এবং তার ওইখানে ডাকাতি করার জন্য মানে পুলিশ পরিচয় বা ডিবি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করার জন্য যা যা লাগে, আমরা যেমন একটা ফুল প্যাকেজ, যখন আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের একটা গাড়ি থাকে, সিভিল গাড়ি মানে মাইক্রো থাকে, সাথে দেখা গেলো যে হ্যান্ডকাপ থাকে, ওয়াকি টকি থাকে, ওয়াকি টকি সেট থাকে, তারপরে পিস্তল থাকে, পুলিশের হচ্ছে আমার যে এই যে জ্যাকেট পরা, যেটা যে যেমন আমাদের জ্যাকেট আছে জ্যাকেটগুলো থাকে, তারপরে আইডি কার্ড, এরা সব কিন্তু তাদের কাছে আছে এবং একেবারে প্যাকেজ। এবং যেটা একবার সবার সামনে দেখা গেলো যে আপনারা একটা জনবহুল একটা জায়গায় তার যে টার্গেট ছিল, তার টার্গেট যখন চলে আসে বা তার টার্গেটকে পায় তখন কিন্তু ওই যে ডিবির জ্যাকেট ট্যাকেট পরে যখন পিস্তল টিস্তল সহ হ্যান্ডকাপ সহ যখন জনবহুল জায়গায় তারা ওই টার্গেট ব্যক্তিকে উঠায় নেয় বা নিতে চায়, তখন কিন্তু তারা প্রথমেই বলে যে আমার হচ্ছে মামলার আসামি অথবা ওয়ারেন্টের আসামি, এটা হচ্ছে দুর্ধর্ষ ডাকাত তমক তমক এই বলে কিন্তু লোকজনের সামনেই কিন্তু তাকে উঠে নিয়ে যায়। সাধারণ লোকজন মনে করে যে এটা তো পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা র্যাবের পরিচয় দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে কেউ কিছু বলেও না, করারও কিছু নাই, তো সুন্দর করে নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার পরে তার কাছে যা থাকে এটা তো নাই, অনেক সময় দেখা গেলো তাদের ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে ওটা বিকাশের মাধ্যমে, অ্যাকাউন্ট থেকে ওই যে এটিএম কার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে তারপরে নির্জন স্থানে বা একটু দূরে কোথাও, বিশেষ করে যে কাশপুর ব্রিজ এলাকায় বা ওই 300 ফিটের এলাকায় এসব জায়গায় বেশি, আর ওইসব জায়গায় একটু নিরিবিলি থাকে, ওইসব জায়গায় ফেলে দিয়ে চলে যায়। তো এই ঘটনায় কিন্তু ঘটায় যে এখন যেটা ধরছে তারা কিন্তু প্রচুর মামলা আছে এবং এর আগে বেশ কয়েকবার ধরাও খাইছে, অনেকবার বারবার ধরা খাচ্ছে। এরপরে এদের কাছে যেহেতু টাকা পয়সা প্রচুর থাকে এরা কিন্তু আবার জামিনে বের হয়ে এসে আবার একই ঘটনা ঘটাচ্ছে। তো যাই হোক, এখন আমরা এদেরকে এই 7 জন যেটা আছে 7 জনকে আমরা ডাকাতি প্রস্তুতিকালে ধরেছি। এর সাথে অন্যান্য আরও বেশ কিছু ছিল, তাদেরকে আমরা কিছু পালায়ে গেছে কৌশলে, আর আরও যারা আছে এরাও আমাদের সার্ভেলেন্সে আছে। আমরা
আমাদের যে তথ্য প্রযুক্তি বা অন্যান্য বিজ্ঞান অন্যান্য যে কৌশল আছে কৌশল প্রয়োগ করে তাদেরকে আমরা ধরবো, যেন দেশ এই ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। তখন এরা যদি বাইরে থাকে তাহলে এই প্রতিদিন কোনো না কোনো ঘটনাটা ঘটাবেই, এবং এরা ওইটার জন্যই মোটামুটি খুবই পটু যে কিভাবে কি করতে হয়। এবং এদের সাথে শৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি যারা সাবেক সদস্য তারাও কিন্তু এর সাথে জড়িত আছে। তো এগুলো এর আগেও আমরা ধরেছি বেশ কয়েকজন। গতকালকে যখন আমরা ধরার আগে সেও কৌশলে পালায়, তো আমাদের সার্ভেলেন্সে আছে, আমরা এটা ধরে ফেলবো ইনশাল্লাহ। এই হচ্ছে এটা আমরা জানার জন্য যে মানুষ যেন যখন এই যে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে কাউকে উঠে নিচ্ছে, তো সাধারণ থেকে শুরু করে যে যাকে উঠে নিচ্ছে সবাই যেন একটু সচেতন থাকে যে আসলে এটা হচ্ছে অরিজিনাল ডিবি পুলিশ বা অরিজিনাল র্যাব কিনা, এটা একটু আশেপাশে সবাই যদি একটু দেখে আসলে আপনারা কারা, তো এটা একটু সচেতন হওয়া জরুরি। তাহলে আমরা আস্তে আস্তে আসলে অনেক ক্ষতির শিকার হব বা আমরা ভিক্টিমাইজড হয়ে যাবো। এটাই আইন শৃঙ্খলা বাহিনীর কেউ না কেউ জড়িত থাকে, এর মধ্যে কোনো কতজন এই সংখ্যাটা আপনার কাছে আছে? কতজন যারা আছে যারা রাজধানীতে এই ধরনের অপকর্ম করে? আসলে ওই সংখ্যাটা তো স্পেসিফিক বলা মুশকিল। তো অনেকেই আমরা যে ইতিপূর্বে যেগুলো ধরছি তার মধ্যেও ছিল, এই ঘটনা যেটা ধরলাম এখানেও আছে। তো এই তারা হয়তো বিভিন্ন সময়ে চাকরিচ্যুত আর কি, চাকরিচ্যুত বা চাকরি থেকে চাকরিচ্যুতই বেশি, তো তারা এই কাজগুলো করে বেড়ায়। তো চাকরিচ্যুত কোনো অকামের কারণে তো ওই যে পুলিশে বেশি নাকি সেনাবাহিনী? সব মানে আমরা তো এর আগে মানে সব বাহিনীতে বোঝাই এটা ম্যাক্সিমামে কিন্তু প্রত্যেকটা ওই তার কৌশল হচ্ছে সোর্সিং, তাদের সোর্স আছে মানে সোর্স বলতে তারা যে ডাকাতি করলো বা তারা সাকসেসফুলি কোনো অপারেশন যখন করে, তো ওইখানে যে টাকাটার ভাগ হয় এটা কিন্তু ওই সোর্সও কিন্তু হচ্ছে ওনারও বেশি পায়, যে সোর্সিং করতেছে কিন্তু টাকা বেশি পায়। এরা যদি 1 লাখ করে পায়, সে দেখলো 1.5 লাখ টাকা পাচ্ছে, মানে ওইটা ওদের ওইটা জানা আছে এবং ওইটা কিন্তু ওদের বিভিন্ন জায়গায় এটা নিয়োগ দেওয়া আছে। ইভেন ব্যাংকেও দেখবেন যে অনেকেই আছে যে আমরা অনেক সময় দেখেছি যে ব্যাংকের ভিতর দেখবেন যে এমনি করতেছে, বসে আছে, ঘুরতেছে বা ওই যে কাজ করতেছে বা টাকা তোলার ভান করতেছে, আসলে টাকাও তুলতেছে না, কোনো কিছু করতেছে না, কিন্তু ওইখানে আছে। তার কাজটাই হচ্ছে যখন বড় অ্যামাউন্টের কেউ আসলো নিয়ে যাচ্ছে, যদি দেখে যে একটু ভালনারেবল অনেকটা অনেক সময় বয়স্ক লোক থাকে, অনেকে আবার একা একই আসে, ওই সব জায়গা টার্গেট করে বেশি এরা। আমরা এই ধরনের ঘটনা অনেকগুলো দেখছি, কিন্তু যারা আপনারা যে বললেন রিটায়ারমেন্টে যারা চলে যায় বা বরখাস্ত হচ্ছে, এরা এই অর্গানাইজ করে গ্রুপটা করে। প্রশ্ন হচ্ছে এই যে এইভাবে ডিবি হোক র্যাব হোক তারা গাড়ি ইউজ করে ইউনিফর্ম ইউজ করতেছে, তারা ঢাকা শহর থেকে সারা বাংলাদেশের রাস্তাঘাটে তারা ঘুরে বেড়াচ্ছে, এটা কিভাবে সম্ভব? রানিং কোনো অফিসারের সাথে লিয়াজো ছাড়া? না, রানিং অফিসারদের সাথে লিয়াজো ওই রকম নাই। এরা তো মানে ওরা হয়েছে কি, এরা সব ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাবেক সদস্য থাকবে না, এটা অনেক সময় যেমন এদের মধ্যে যে দিন ইসলাম ওরফে কাউসার আহমেদ আছে, ওর হচ্ছে পুলিশের আইডিয়াটা বানায় নিছে, সে হচ্ছে ইন্সপেক্টর। তার বিপি নাম্বার থেকে শুরু করে সুন্দর করে একেবারে ওটা দেখলে বোঝাও যাবে না। সে মোটামুটি এর আগে বেশ কয়েকবার ধরা খাইছে, তার নামে ডাকাতি মামলায় আছে 10টা। এটা আমরা শুধু আমাদের সিডিএমএস এ সার্চ দিয়ে পাইছি, তার মানে এর বাইরে অনেক আরো কিছু থাকতে পারে। তো এরা কিন্তু একেবারে চেহারা সুন্দর, লম্বা টম্বা আছে, মানে দেখলে বোঝা যাবে না যে সে হচ্ছে পুলিশ বা অন্য কেউ না, মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হতে পারে। একটা হলো যে যখন কাউকে গ্রেফতার করতে আসবে আমরা কিভাবে নিশ্চিত হব বা সাধারণ মানুষ কিভাবে নিশ্চিত হবে যে তিনি আসলেই বাহিনীর সদস্য নাকি ভুয়া, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা যে বিভিন্ন সময় গ্রেফতার করছেন, ঝুঁকি নিয়ে হোক, যে কোনো ইয়াতে হোক, কিন্তু বারবার গ্রেফতার করছেন, তারা তো বারবার আসলে বের হয়ে আসছে, এটার কোনো সমাধান আছে? এখন 2 নম্বর প্রশ্নের ব্যাপারে বলে যে এটার সমাধান বলতে জামিন তো আসলে কোর্ট দেবে, আর জামিন পাওয়ার অধিকার আসলে সবারই আছে, এটা নিয়ে আমাদের বলার সুযোগ নাই। আর 1 নম্বর প্রশ্ন যেটা বললেন, এটা আসলে বুঝবো কিভাবে, এটা আসলে বোঝাটা মুশকিল। মানে এটা আমার ক্ষেত্রেও হতে পারে, আমি সিভিলে যাচ্ছি, আমার কাছে আসা হুট করে আসা বলবে যে আপনার ওয়ারেন্ট আছে, অমুক আছে, তোমার কাছে। এখন সাধারণ লোকজন তো বোঝে না এটা। আশেপাশে যারা থাকে তারা যদি একটু প্রোটেস্ট করে, ঠিক আছে ভাই দেখি আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাবের সদস্য, ডিবির সদস্য,
আপনার একটু ইয়েটা দেখেন কোন জায়গা থেকে আসছেন, বা সবাই যদি একটু যদি জনবহুল এলাকা যেটা, আর যদি একটু নিরিবিলি এলাকা থেকে তুলে নিয়ে গেলে তো আসলে কিছু করার থাকে না। জনবহুল এলাকা থাকলে যে সাধারণ মানুষ যারা আছে তারা যদি একটু একত্রিত হয়ে যে বলে যে আপনারা কোন ডিবি মানে এটা বা কোন থানা থেকে আসে, তাহলে আমার মনে হয় ওইরকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন কিন্তু আমরা মোটামুটি একটা প্রতিরোধ বা কি বলা যায় এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা এটা গ্রহণ করতে পারি। এই এর সাধারণ মানুষ কখনোই আগায় যায় না এবং যাবেও না, খুব রেয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু যে ভিকটিম হচ্ছে যেমন এখন যেভাবে চলছে পুলিশের সামনে তো অনেক কিছু হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারি? এখন লোকাল যে থানা আছে থানাকে আসলে সাথে সাথে ইনফর্ম করলে ভালো হবে। তো তার কারণ আমাদের লোকাল থানা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে এখানে। তো লোকাল থানা যে ওসি অফিসার ইনচার্জ আছে তার নাম্বার তো অনেকের কাছেই থাকে। তখন যখন হচ্ছে এই র্যাব বা ডিবির কোনো টিম কোনো এলাকায় যায়, কোনো থানা এলাকায় যায় গিয়ে অপারেশন করবে, তখন কিন্তু মোটামুটি একটা ইন্টিমেশন দেওয়া থাকে বা জানানো থাকে যে আমরা ওই এলাকায় গিয়ে অপারেশন করবো, থাকবো, আপনারা জেনে থাকলেন। এইটা কিন্তু ওসি জানে। তো ওই জন্য ওসিকে মানে বললে তখন হবে কি ওই এলাকায় আসলে ডিবির কোনো অপারেশন আছে কিনা বা তারা কোনো কাজ করতেছে কিনা এটা সাথে সাথে সে বলতে পারবে না আমার কাছে জানাইছে ওইখানে একটা এরকম একটা বিষয় আছে, হয়তো স্পেসিফিক বলে না কিন্তু বলে যে অমুক জায়গায় বা অমুক এলাকায় আমরা থাকবো। তো এইটা অতীতে আমরা দেখেছি যে ভুয়া র্যাব, ভুয়া ডিবি বা ভুয়া আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে শনাক্তের জন্য কিছু হলেও পদক্ষেপ নেওয়া হয়েছিল, যে বিশেষ করে কি যেন যে হ্যাঁ হ্যাঁ, তো আপনারা এরকম কিছু নিচ্ছেন কিনা? আর এই যে আপনার পাশে চলে আসবেন, অপরাধীদের কাছে অনেক টাকা থাকে, আর টাকা থাকার কারণেই তারা জামিন পেয়ে বের হয়ে আসে। আমরা ইতিমধ্যে দেখেছি যে 2 ডজন মামলার আসা হয়, ফোন করা আসে, বের হয়ে আবার ফোন করছে। তো আপনি বললেন যে এটা মামলা বা আদালতের বিষয়, এই বিষয়টা যদি দীর্ঘ সময় এরকম চলতে থাকে তাহলে তো আর চোর পুলিশ খেলা হচ্ছে। আপনি আজকে এদেরকে কয়দিন রাখবেন আর বলেন, এরা তো আবারও ডাকাতি করবে। আচ্ছা, না এটা ঠিকই বলছে, কিন্তু আসলে এখানে মানে কিছু বিষয় আছে এটা অ্যান্সার দেওয়ার মতো অবস্থা আবার নাই বা দেওয়া উচিত না। তো এটা তো হবেই, এটা এখন কোর্টের গেলে কোর্ট থেকে যেটা বলবে সেটাই। কি বলেন তো, যে ভিকটিম হলো তার করণীয়, তার করণীয়টা কি? তাকে যখন ধরবে হ্যাঁ সে কিভাবে কি করবে, তাহলে তার করণীয় তারপর যদি মানে আরো লোকজন থাকে আশেপাশে, এটা তো একটু মানে জানান তো দিবে যে আমার নামে আসলে এরকম কোনো ওয়ারেন্ট নাই, আমার কাছে টাকা আছে বা আমার কাছে এটা আছে, এটা নেওয়ার জন্য এটা আসতেছে। যদি আশেপাশের লোকজন থাকে, এখন আসলে এগুলো আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এখন ওই সময় কি সিচুয়েশনে থাকবে, আবার কথা বলার আদৌ সুযোগ আছে কিনা এটাও তো মানে বুঝতে হবে। এখন আমি যখন যেটা থাকবে এখন ওই সময়ে, এখন আশেপাশে যারা আছে তাদের রোলটা বেশি প্লে করতে হবে। সাথে সাথে যদি ওসিকেও ফোন দেয় তো সেটাও একটা বড় কাজ হবে যে হ্যাঁ এইখানে এরকম কোনো কিছু নাই। কোর্ট থেকে তারা জামিনে বের হয়ে আসছে, আসার পর মনিটরিং এর দায়িত্বটা আসলে কাদের? তারা অপরাধ করছে কিনা বা কি করছে এই খোঁজ খবরটা কারা নেবে, কাদের দায়িত্ব? না মনিটরিং তো আমরা যে প্রশ্ন হচ্ছে যে এরা যে সরঞ্জামগুলো পাচ্ছে, ওয়াকিটকি পাচ্ছে বা কোটি পাচ্ছে, কোনো যে ড্রেসআপ পাচ্ছে, ডিবি এগুলো পাচ্ছে, এগুলো কোথায় পাচ্ছে? সেই জায়গাগুলোতে আপনারা নক দিচ্ছেন কিনা বা এগুলো রেস্ট্রিক্টেড করে দিচ্ছেন কিনা আপনারা, সেটা একটু। এগুলো হচ্ছে আসলে পাচ্ছে, এগুলো অ্যাভেলেবেল আছে, এটা বানায় নেওয়া যায়। আর ওয়াকি টকিও কিন্তু এগুলো হচ্ছে করে যে বিভিন্ন, এখন তো অনেক সিকিউরিটি এজেন্সি বা গ্রুপ থাকে, তারাও কিন্তু হচ্ছে প্রচুর ওয়াকি টকি নিজেদের জন্য ব্যবহার করে, বিভিন্ন সোর্স থেকে আসলে তারা পেয়ে যায়। আর এই হ্যান্ডকাপ যেগুলো আছে বা অন্যান্য যে সামগ্রীগুলো যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো তো বাইরে মানে পুলিশের জন্য যেটা আছে বা র্যাবের জন্য যেটা আছে, সেটা তো বাইরে যাওয়ার সুযোগ নেই, কিন্তু বাইরে থেকে কোনো না কোনোভাবে সোর্সিং করে তারা নিয়ে আসে। এই 7 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্য কতজন? না এইখানে কেউ নাই, এই 7 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কেউ নাই। যে এই 7 জনের সাথে আরো 2 জন ছিল, তাদের 2 জন হচ্ছে যে 2 জন পালায় গেছে আর কি, ওরা আগে কৌশলে পালায় যায় আর কি। ওই হ্যাঁ না এটা ওরা যেটা করে কি, ওদের কাছে অনেকের কাছে হয়তো বা জেনুইন অস্ত্র থাকতে পারে, তবে এদের কাছে খেলনা পিস্তল ছিল 2টা, যেটা পিস্তলের মতোই লাগে। এখন মানে আমরা যাদেরকে ধরতেছি তারা তো ওই যখন ডিবির জ্যাকেট পরে থাকবো, আমার কাছে ওয়াকি টকি আছে, আমার কাছে হ্যান্ডকাপ আছে, তখন ওই যে আমার এক্সপ্যান্ডেবল যে লাঠি যেটা ব্যবহার করি আমরা অনেক সময়, লেজার এটা ব্যবহার করি, আর এর সাথে ওই যে ওই পিস্তলটা যখন খেলনা হোক আর যেটা, এটা তার টেস্ট করার সুযোগ নাই, তখন এটা মনে করে যে একেবারে অরিজিনালি।
এটাই হচ্ছে সমস্যা। মাসুদ একটু অন্য বিষয় একটু আমি জানতে চাই আর কি, যেটা নুরুল হক নুরু, যাকে এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা দিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সব জায়গায় একটা নিন্দার ঝড় হচ্ছে। আর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসছে, পুলিশের নিষ্ক্রিয়তা কিংবা অন্য বাহিনীর যে অ্যাগ্রেসিভ অনেক বিষয়গুলো চলে আসছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে ষড়যন্ত্রের যে বিষয়টা আসছে নুরুল হক নুরুকে হত্যার উদ্দেশ্যে, এই বিষয়ে একটু জানবো আসলে ঘটনাটা কি? এটা বলার রাইট পারসন আমি না, এটা হচ্ছে আমাদের সিনিয়র স্যারেরা আছে, স্যারেরা বলবে, ঠিক আছে? এটা বিচার বিভাগের তদন্ত কমিটি হয়েছে। ঘটনা সেখানে যে আপনাদের একটা ছবি আসলো, সেটাকে আপনারা যখন বলছেন এআই, পরবর্তীতে সেটাকে আবার পোস্ট থেকে রিমুভ করা হলো। নির্বাচন কমিশন শঙ্কা করছে আগামী নির্বাচনকে ঘিরে এআই এর প্রচুর ব্যবহার হতে পারে। পুলিশের থেকে যখন এরকম বিষয় চলে আসে, একটা রিয়েল ছবিকে এআই বলা হয়, তখন সাধারণ মানুষ আসলে কোনটাকে বিশ্বাস করবে বা কিভাবে এটা আপনাদের ব্যাখ্যাটা কি? আচ্ছা, বুঝছি। আমাদের এটা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের অ্যাডিশনাল কমিশনার লজিস্টিক স্যারের নেতৃত্বে একটা কমিটি হয়েছে। হ্যাঁ, যেহেতু এই বিষয়গুলো নিয়ে টোটাল বিষয়টা হয়তো আসবে, কমিটি হয়েছে, ওই জন্য এই বিষয়টা নিয়ে আসলে আমার কোনো কথাবার্তা বলা এটা সমীচীন হবে না। এটা থাকুক, যেহেতু আজকে অন্য বিষয় নিয়ে আসছি, এটা পরে। ধন্যবাদ সবাইকে। আজকের বিষয়টা